আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট শুরু হবে 22 তারিখে, কিন্তু এখনো পর্যন্ত প্রথম টেস্ট বাংলাদেশ যেভাবে জিতেছে সেটাকেই কিন্তু অনেক বিশেষজ্ঞরা অনেকভাবে করে ডাইসেক্ট করার চেষ্টা করছেন যে অস্ট্রেলিয়ার মতো টেস্টের 1 নম্বর র্যাঙ্ক টিমকে বাংলাদেশের মতো 9th র্যাঙ্ক টিম, যারা মাত্র তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা টেস্ট খেলতে গিয়েছে, তাও আবার 23 বছর পরে গিয়ে, তাও আবার ডারউইনের মতো একটা মাঠে যেখানে সাধারণত অস্ট্রেলিয়া তাদের টেস্ট ক্রিকেটটা খেলেই না, মানে সেই সম্মানটা বাংলাদেশ যেভাবে আসলে আদায় করে নিয়েছে এবং যেইভাবে তারা টেস্ট ম্যাচটা জিতেছে, যে 11টা সেশন টানা ডমিনেট করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আউটপ্লে করে একটা টেস্ট ম্যাচ জিতেছে, সেটা নিয়ে কিন্তু অনেকভাবে অনেক ডাইসেকশন চলছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে এই টেস্ট ম্যাচের মধ্যে একটা আপসেট ঘটেছে, যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো আগে হয়নি। আপসেট আসলে কখন হয়? আপসেটটা তখনই হয় যখন আপনি আনপ্রেডিক্টেবল কিছু একটা ঘটতে দেখবেন এবং আনপ্রেডিক্টেবল একটা ঘটনা ঘটবে যেখানে একটা ফেভারিট টিম তারা এই কোনো একটা ছোট ভুলের কারণে হয়তো ম্যাচটা হেরে গেছে, ব্যাপারটা এরকম। বাট বাংলাদেশ যেভাবে আসলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেটা একটা প্রপার টেস্ট ম্যাচ টেমপ্লেটের প্রত্যেকটা ফর্মুলা বজায় রেখে তারা জিততে পেরেছে, এবং সেখানে আসলে আপসেটের খুব একটা দেখি না যে দুটো ক্রিকেটিং টিম একসঙ্গে খেলতে নেমেছে এবং সেখানে একটা ক্রিকেটিং টিম টেস্ট ম্যাচে ডমিনেট করে 11টা সেশন টানা ডমিনেট করে প্রতিপক্ষের ঘরের মাটিতে, যারা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে ইন টার্মস অফ স্ট্যাটস, ইন টার্মস অফ র্যাঙ্কিংস, তারা ডমিনেট করে জিতেছে। এই জয়টা আসলে আপসেট না, বাট বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যে হারিয়েছে ওইটা হিস্টোরিক্যালি একটা আপসেট ডেফিনেটলি হতেই পারে, বা সেটাকে সেভাবে কনসিডারেশনে আনা যেতেই পারে। এখন একটা পারফেক্ট টেস্ট ম্যাচ জয়ের টেমপ্লেটটা কি সেটা যদি আমরা কনসিডার করি, ফর এক্সাম্পল, আপনি যখন নোটবুকে মানে লিখবেন যে আপনি একটা টেস্ট ম্যাচ কিভাবে জিততে চান, প্রথমত আপনি চাইবেন প্রতিপক্ষকে আগে আগে আউট করে দিতে। আর্লি মর্নিং সবসময় যে কোনো কন্ডিশনে ডে ওয়ানে সবসময় একটা কিছু থাকে উইকেটে বোলারদের জন্য, এবং সেটাকে আপনি ব্যবহার করবেন, করে প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে দেবেন। সেটা হচ্ছে একটা নাম্বার টেমপ্লেট। সেটা কিন্তু বাংলাদেশ করতে পেরেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। বাংলাদেশ তাদেরকে মাত্র 50 অড ওভার্সের ভিতরেই 198 রানে অল আউট করে দিতে পেরেছে, যেটা ফার্স্ট ধাপ। সুতরাং টেমপ্লেটের বা গ্রামার বইয়ের প্রথম ধাপটা কমপ্লিট করেছে। হাসান মাহমুদ সেখানে 6টা উইকেট নিয়েছেন। পেসারদেরকে ভালো করতে হতো, সেই কাজটা পেসাররা করেছেন। সব পেসারদের কন্ট্রিবিউশন দরকার ছিল এবং সেই সাথে সিমিলার নাম্বার অফ ওভার্স করতে পারা দরকার ছিল, কারণ ওয়ার্কলোডটা শেয়ার করতে হবে। সেই জায়গাটাতেও এবাদত তাসকিন কিন্তু দারুণভাবে শেয়ার করেছেন। সো ওই জায়গা থেকেও একটা টিক মার্ক। দুটো স্পিনার আছে, তারা প্রথম ইনিংসে খুব একটা এফেক্টিভ হননি, দ্যাটস ফর শিওর, কিন্তু তারপরও বাংলাদেশ তাদের পেসারদের দিয়ে প্রতিপক্ষকে ডে ওয়ানের মধ্যে অল আউট করে দিয়েছে। তারপর বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো, ডে 2 ডে 3 সাধারণত যে কোনো একটা টেস্ট ম্যাচের সবচেয়ে বেস্ট ব্যাটিং কন্ডিশন হয়। বাংলাদেশ কি করেছে সেটাকে ফুললি ইউটিলাইজ করতে পেরেছে। অস্ট্রেলিয়ার বেস্ট বোলারদের এগেনস্টেও বাংলাদেশ যে ধৈর্যের সাথে খেলেছে এবং যখন যখন অ্যাগ্রেশনটা দরকার আনপ্রেডিক্টেবলি তাদেরকে কিন্তু কাউন্টার অ্যাটাক করেছে, সেই জায়গার মধ্যেও কিন্তু একটা কন্ট্রিবিউশন আমরা দেখলাম। একটা টেস্ট ম্যাচে আপনি দেখবেন হঠাৎ করেই একটা উইকেট পড়লে প্রতিপক্ষ আপনার উপর চাপ তৈরি করে টানা কয়েকটা উইকেট ফেলে দিতে পারে, যেটা আপনার ইনিংসকে ডিরেল করবে। তবে বাংলাদেশের টপ 5 পার্টনারশিপসের মধ্যে আপনি দেখবেন না কোনো একটা উইকেট পড়ে যাওয়ার পর ইমিডিয়েটলি আরেকটা পড়েছে, যেটা বাংলাদেশের সবসময়কার সমস্যা ছিল। সেটা কিন্তু এই টেস্ট ম্যাচে অন্তত হয়নি। ওপেনিং পার্টনারশিপটা মোটামুটি ভালো হয়েছে, তারপর দ্বিতীয় উইকেট পার্টনারশিপটা ভালো হয়েছে, তৃতীয় উইকেট পার্টনারশিপটা ভালো হয়েছে, ফোর্থ উইকেট পার্টনারশিপটা ভালো হয়েছে। সো এভাবে করেই কিন্তু বাংলাদেশ কোনো একটা পয়েন্টেও মানে নার্ভাস হয়ে যায়নি, এবং পারফেক্টলি ফার্স্ট ইনিংসে কিভাবে একটা টেমপ্লেট সাজিয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি রানের লিড নেওয়া যায় সেই কাজটা বাংলাদেশের ব্যাটাররা করেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর বাংলাদেশের ফার্স্ট ইনিংস ব্যাটিংয়ের, যেটা অনেকেই আন্ডার রেট করছেন, সেটা হচ্ছে লেট অর্ডার ব্যাটারদের একটা পারফরমেন্স। হাসান মাহমুদ, তাসকিন, তাইজুল, এবাদত চারজনই ইমেন্স একটা এফোর্ট দিয়েছেন, এবং মেহেদী মিরাজকে সাথে করে নিয়ে লেট অর্ডার ব্যাটাররাও কিন্তু ওই ইনিংসটাকে লম্বা করতে হেল্প আউট করেছেন, যেটা টেস্ট ক্রিকেটেও টেমপ্লেটের মধ্যে আছে যে আপনি টেস্ট ম্যাচ জিততে চাইলে আপনার লোয়ার অর্ডার ব্যাটারদেরকেও কিন্তু সময় ক্ষেপণ করতে হবে এবং রান তুলতে হবে। কুইক রান তুলে চলে যাওয়াটা কিন্তু অনেক টেস্টে আপনি দেখবেন। তবে লেট অর্ডার ব্যাটাররা যে সময় নষ্ট করতে পারেন, হাসান মাহমুদ 90-এর উপর বল খেলেছেন, অর্থাৎ একাই তিনি 15 ওভার মতো বল খেলেছেন। সো এই জায়গাটার মধ্যে কিন্তু প্রতিপক্ষের আপনি বোলারদেরকে টায়ার্ড করে দিচ্ছেন, প্রতিপক্ষকে ডিমোরালাইজ করে দিচ্ছেন, সময়টা ক্ষেপণ করছেন। যেহেতু 15টা সেশন আছে, ফার্স্ট ইনিংসটা খুব জলদি শেষ করারও কোনো তাড়াহুড়ো নেই। 228 রানের একটা হেলদি লিড বাংলাদেশ নিয়ে ফেলেছিল, এবং সেখানে ব্যাট হাতে সাদমানের কন্ট্রিবিউশন আছে। লিটন কন্ট্রিবিউট করতে পারেনি, এছাড়া বাকি সবাই কন্ট্রিবিউট করেছেন, সেটা কিন্তু আমরা বলতেই পারি। সো তানজিদ তামিমের একটা সেঞ্চুরি আছে, যেটা আবার টপ অর্ডার থেকে একটা সেঞ্চুরি করা, যেন হচ্ছে আপনার টিমের স্কোরটা ভালো হয়, সেই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশ টিক মার্ক দিয়েছে তাদের পারফেক্ট টেস্ট প্লেইং টেমপ্লেটের মধ্যে।
মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, লেট অর্ডারের সঙ্গে তিনি নাম্বার 7 হিসেবে ব্যাট করতে নেমে যেই ইনিংসগুলো বা যে পার্টনারশিপগুলো করেছেন সেটা খুব ভাইটাল ছিল। তাইজুল একটা কুইক ফায়ার নক খেলে একটা কাউন্টার অ্যাটাক দিয়েছেন, সেকেন্ড নিউ বলটাকে খুব বেশি ইউজফুল হতে দেননি হাসান মাহমুদ, তিনি দুর্দান্ত একটা ব্যাটিং পারফরমেন্স দিয়েছেন, 14 রান করতে 90-এর উপর বল খেলেছেন। সো এই পুরো ব্যাপারটাই আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের ফার্স্ট ইনিংসটাই আসলে একটা পারফেক্ট ফার্স্ট ইনিংস ব্যাটিং টেমপ্লেট ছিল এগেনস্ট আ ভেরি ভেরি স্ট্রং অপোনেন্ট, এবং সময় ক্ষেপণের জায়গা থেকে, রান তোলার জায়গা থেকে, রান রেটের জায়গা থেকে, টপ অর্ডারের রান পাওয়ার জায়গা থেকে, পার্টনারশিপ করার জায়গা থেকে, লেট অর্ডারের রেজিলিয়েন্স দেখানোর জায়গা থেকে সব জায়গায় টিক মার্ক বাংলাদেশের এই ব্যাটিং পারফরমেন্সে। এখন অস্ট্রেলিয়া তো কামব্যাক করবেই, তাদের মধ্যে একটা জাদরেল ব্যাপার রয়েছে, তারা সবসময় কামব্যাক করতে চায়। সেকেন্ড ইনিংসে তারা সেই রকম ইন্টেন্সিটি নিয়ে কিন্তু ব্যাট করতে এসেছে। বাংলাদেশ কি করেছে, ধৈর্য ধরেছে একটা প্রপার লাইনে প্রপার চ্যানেলে বোলিংটা করে, এবং সেকেন্ড ইনিংসটায় সাধারণত যে কোনো টেস্ট ম্যাচে আমরা দেখি যে উইকেট একটু ডিটেরিয়েট করবে এবং তখন হয়তো পেস বোলারদের বল পেস মানে বাউন্সের ভ্যারিয়েশন থাকবে, তবে স্পিনাররা সেখানে ইম্পর্টেন্ট হয়ে যান, কারণ ক্র্যাকস ওপেন আপ হয়ে গেলেই স্পিনাররা কিন্তু তখন বেশি এফেক্টিভ হন। প্রথম ইনিংসে পেস বোলাররা কাজ করেছেন, সেকেন্ড ইনিংসে আপনি চাইবেন আপনার টিমের স্পিনাররা যেন কন্ট্রিবিউট করে, কারণ ওই উইকেটের ধরনে স্পিনারদের অ্যাডভান্টেজ পাওয়ার স্কোপ আছে, এবং এক্স্যাক্টলি সেটাই বাংলাদেশ করেছে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অফ স্পিনার, তিনি 5টা উইকেট তুলেছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, এবং তারা যতই রেজিলিয়েন্স দেখাক না কেন তারা তাদের বেস্ট এফোর্টটাই দিয়েছে। আমি এটা বলবো না যে তারা তাদের বেস্ট এফোর্টটা দিতে পারেনি, দিয়েছে, সেটাও যথেষ্ট ছিল না, কারণ বাংলাদেশ 228 রানের লিড পেয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত স্পিনাররা যেই ভালো পারফরমেন্সটা দিয়েছেন, নেথান লায়নও ছিলেন ওদের দলের স্পিনার, বাট তিনি যা করেছেন তার থেকে অনেক বেটার কন্ট্রিবিউশন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল মিলে করেছেন, দুজন মিলে 6টা উইকেট তুলে নিয়েছেন সেকেন্ড ইনিংসে। সো স্পিনারদের ডমিনেশনে প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংসেও ঘায়াল করে দেয়া, সেই পারফেক্ট কাজটাও বাংলাদেশ করতে পেরেছে, এবং তারপর ফিনিশিং টাচ যেটা ছিল 57 রান টার্গেট, সেটা বাংলাদেশ চেস করে জিতে গেল। চতুর্থ দিনের ভেতরেই বাংলাদেশ ম্যাচটা র্যাপ আপ করে ফেলেছে পারফেক্ট 11টা টেস্ট প্লেয়িং সেশনস দিয়ে। সো এই ধরনের একটা পারফরমেন্সে আপনি ওয়াও ফ্যাক্টর হয়তো খুঁজে পাবেন না খুব একটা, অ্যাজ এ নিউট্রাল আপনি হয়তো ভাববেন যে কারো কাছ থেকে তো অমানবিক কোনো পারফরমেন্স দেখিনি। ওই যে কুশাল মেন্ডিস যে একবার একটা 150+ একটা রান করে দিয়ে মানে একটা ডেঞ্জারাস সিচুয়েশন থেকে দলকে বের করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন, কিংবা বেন স্টোকস অ্যাশেজের সময় অসাধারণ কিছু নক খেলে দিয়ে সোলো এফোর্টে বা একক পারফরমেন্সে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, এরকম কোনো ওয়াও ফ্যাক্টর আপনি দেখবেন না, বিকজ দিস ইজ দ্য পারফেক্ট টেস্ট ম্যাচ টেমপ্লেট যেটা বাংলাদেশ পুরোপুরি গ্রামার ব্যবহার করে জিতে নিয়েছে। সুতরাং এই ধরনের টেস্ট ম্যাচ বাংলাদেশ যত খেলতে পারবে, যত টিম এফোর্ট তারা দিতে পারবে, ততই তাদের সাকসেস আসবে। এবং যে ব্যাপারটা আসলে আমরা থাম্বনেইলেও মেনশন করেছি যে বাংলাদেশের এই টেস্ট জয়টার পর কোনো একজন পার্টিকুলার প্লেয়ারকে আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়াটা একদিক থেকে অন্যায়, যেটা ক্যাপ্টেন নাজমুল শান্ত নিজেও বলেছেন যে আমার উপর যদি স্কোপ থাকতো আমি অ্যাকচুয়ালি পুরো টিমকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা দিতাম, বিকজ ইট ওয়াজ আ টোটাল টিম এফোর্ট। এবং মজার বিষয় হচ্ছে, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, তারপরেও শেয়ার করে, যেহেতু ইন্টারন্যাশনাল সার্কিটে কমেন্ট্রি করার সুযোগ থাকে আমার, অ্যাডজুডিকেটর যারা হন প্লেয়ার অফ দ্য ম্যাচের তারা কিন্তু কমেন্টেটার্সরাই হন। সো যারা কমেন্ট্রিতে ছিলেন অস্ট্রেলিয়ান সবাই ছিলেন, 5 জনই ছিলেন, তারা হাসান মাহমুদকে পিক করেছেন, উইচ ইজ আ ভেরি গুড চয়েস, কারণ হাসান মাহমুদ 2 ইনিংস মিলে 9টা উইকেট পেয়েছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের বেস্ট এভার বোলিং ফিগার তিনি নিয়েছেন, এক ইনিংসে 55 রানে 6 উইকেট ফার্স্ট ইনিংসে ছিল, সো তিনি ডিজার্ভ করেন ব্যাপারটা। বাট আমার কাছে মনে হয় একটা পার্টিকুলার টেস্ট আমার মনে আছে যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। 1999 সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র টেস্ট হয়েছিল যেখানে ম্যাচ শেষ হওয়ার পর পুরো দলকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দিয়েছিলেন অ্যাডজুডিকেটররা, কারণ ইট ওয়াজ আ টোটাল টিম পারফরমেন্স। টেস্ট ম্যাচটা ছিল সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, সেঞ্চুরিয়ানে সেই টেস্টটা হয়েছিল, এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের 5 ম্যাচ টেস্ট সিরিজের সেটা শেষ টেস্ট ছিল। সাউথ আফ্রিকা সেই টেস্টটাও জিতে 5-0 ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল তাদের ঘরের মাটিতে, এবং সেই পার্টিকুলার 5th টেস্টটা শেষ হওয়ার পর, সেঞ্চুরিয়ান টেস্টটা শেষ হওয়ার পর, অ্যাডজুডিকেটররা পুরো সাউথ আফ্রিকান টিমটাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তো সেরকম একটা ঘটনা আসলে ডারউইনে হলে আমার মনে হয় আরো বেশি যথার্থ হতো, কারণ বাংলাদেশের এই পুরো টিমটাই প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিজার্ভ করে। দে অল কন্ট্রিবিউটেড ইকুয়ালি ইন দিস এক্সিলেন্ট উইন অফ বাংলাদেশ। আপনারা আপনাদের রিয়াকশনগুলো জানাবেন প্লিজ কমেন্ট করে, যে এই টেস্ট ম্যাচটার চেয়ে পারফেক্ট টেস্ট উইন কি আর কিছু হতে পারে কিনা, সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।